আমাদের বাড়ির ঠিক পেছনেই ফলের বাগানটা। ওখানে যেও না বাবা। কিন্তু গাছে কোনো পাখির চিহ্ন নেই, না আছে কোনো কাঠবিড়ালি। ব্যাপারটা বেশ গোলমেলে। হঠাৎ কাউকে যেন গাছের দিকে আসতে দেখলাম, কিন্তু সে যে দুঃখী বা আমার চেনা কেউ নয় তা আমি নিশ্চিত। রেকর্ডে মিষ্টি প্রেমের গান বেজে উঠতেই সারা ঘরে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। সুরের তালে তালে আমার চারপাশটা হঠাৎ অন্ধকার হয়ে এলো। অন্ধকার গাঢ় হতেই দেখলাম ঘরটা গোলাপি আভায় ভরে উঠেছে, আর সেই দীপ্তিতে এক মহিলার অবয়ব ফুটে উঠল। সাদা শাড়ি পরিহিত সেই মূর্তির ঠোঁটে হাসি লেগে আছে। আড়ষ্ট হয়ে দেখলাম সে হাঁটছে না, বরং বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গল্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি রাস্কিন বন্ডের লেখা এবং অধ্যাপক পার্থপ্রতিম দাসের অনুবাদকৃত পরিত্যক্ত। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি ঝন্টু। শুরু হচ্ছে পরিত্যক্ত। আমাদের বাড়ির ঠিক পেছনেই ফলের বাগানটা। পেয়ারা, লিচু, পেঁপে গাছগুলো দু তিনটে লম্বা লম্বা আম গাছের সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে। পেয়ারা গাছগুলি খুব একটা উঁচু নয়, লিচু গাছগুলিও বেশ বড় বড়। চারদিকে ডালপালা মেলে বিস্তৃত ছায়াঘন করে তুলেছে জায়গাটা। এর সঙ্গে গরমকালে উপরি পাওনা বড় বড় সুস্বাদু লিচু। বসন্তকালে আম গাছগুলিও হয় দেখবার মতো। সম্পূর্ণ গাছ জুড়ে মুকুল প্রস্ফুটিত হয়ে থাকে। চতুর্দিকে ছড়িয়ে পড়ে মন মাতানো সৌরভ। তবে পাঁচিলের গায়ে যেখানে বৃদ্ধ আম গাছটি আছে সেখানে কেউ যায় না। এমনকি দুঃখী মালিও সে পথ মারানোর কথা স্বপ্নেও ভাবে না। দুঃখী মালিকে জিজ্ঞেস করতে সাফাই দিল, ও গাছে ফল ধরে না, বুড়ো গাছ, তাই যাওয়ার প্রয়োজন হয় না। তবে ওটাকে কেন কেটে ফেলছো না? ফেলবো যেদিন তোমার দিদার ইচ্ছে হবে। কেউ যায় না বলেই ওই কোণটাতে আগাছা বেড়ে উঠেছে। দুঃখীর নির্মম নিড়ানির আগা থেকে তারা জব্বর বেঁচেছে। বাগানের ওই কোণটায় কেউ যায় না কেন বলতে পারো? এবার আমি জিজ্ঞাসা করলাম মিস কেলনারকে। ভদ্রমহিলা পঙ্গু, বয়স অনেক, সেই ছেলেবেলা থেকে এই দেহরাতে রয়েছেন, কিন্তু তিনি এ বিষয়ে কথা বলতে আগ্রহী হলেন না। আঙ্কেল কেনের সামনে এ কথা উত্থাপন করলে তিনিও এ কথা সে কথা বলে এড়িয়ে গেলেন। তাই আমি একা একাই বাগানে ঘুরে বেড়াতাম এদিকে ওদিকে, আর সুযোগ পেলেই ওই পরিত্যক্ত এবং নিষিদ্ধ কোণটার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতাম। আর তখনই পেছন থেকে হাঁক পড়তো দুঃখী মালির, ওখানে যেও না বাবা, ও জায়গাটা অভিশপ্ত। দিদাকেও জিজ্ঞাসা করেছি অনেকবার। আচ্ছা, ওই বুড়ো আম গাছটার সামনে কেউ যায় না কেন? তিনি কেবল মাথা এপাশ ওপাশ নাড়িয়ে অন্যদিকে ঘুরিয়ে নিতেন। কিছু তো আছেই যেটা আমাকে কেউই জানাতে চায় না। অগত্যা তাদের উপেক্ষা আর অবহেলা করা ছাড়া উপায় থাকলো না। আর তাই পরন্ত বিকেলে যখন সবাই খাওয়া দাওয়া করে দিবানিদ্রায় আচ্ছন্ন, তখন আমি বেরিয়ে পড়লাম বাগানের শেষ প্রান্তের ওই রহস্যময় প্রাচীন আম গাছটার উদ্দেশ্যে।
জায়গাটা বেশ ঠান্ডা, ছায়াচ্ছন্ন, ভালোই জমবে মনে হচ্ছে। কিন্তু গাছে কোনো পাখির চিহ্ন নেই, না আছে কোনো কাঠবিড়ালি। ব্যাপারটা বেশ গোলমেলে। যাই হোক, গাছের গুঁড়িতে পিঠ দিয়ে ঘাসের ওপর বসে আধবোঝা চোখে তাকিয়ে রইলাম সামনের অস্তগামী সূর্যের আলোয় হলুদ হয়ে ওঠা বাড়ি আর বাগানের দিকে। এমন সময় দিনের শেষ আলোয় আবছা হয়ে আসা দৃশ্যপটে হঠাৎ কাউকে যেন গাছের দিকে আসতে দেখলাম। কিন্তু সে যে দুঃখী বা আমার চেনা কেউ নয় তা আমি নিশ্চিত। সেদিন বেশ গরম পড়েছিল, কিন্তু আশ্চর্য ঘটনা, ওই গরমেও আমার যেন শীত করতে লাগলো। তারপর এক মুহূর্তে আবিষ্কার করলাম আমি ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছি। যেন হঠাৎ আমার থম জ্বর এসেছে। কি ভাবতেই আমি মাথা তুলে আম গাছটার শাখা পোশাখার দিকে নিক্ষেপ করলাম। তখনই আমার চোখে পড়ল অদ্ভুত এক ঘটনা। সে সময় কোথাও কোনো বাতাসের চিহ্ন মাত্র নেই, আশেপাশের গাছের ডালপালাও নড়ছে না, কিন্তু এই গাছের ডালপালা যেন নড়তে শুরু করেছে, হালকা দুলছে মনে হলো। কি হচ্ছে এগুলো? আমার মনে হলো এক্ষুনি এই অদ্ভুত ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে হবে, কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। তাই ঘাসের ওপর হামাগুড়ি দিয়ে সরে গেলাম যেখানে সূর্যের আলো এখনো অবশিষ্ট আছে। আশ্চর্য, কাঁপুনিটা হঠাৎ তৎক্ষণাৎ উধাও হয়ে গেল, আর আমি পেছনের দিকে না তাকিয়ে উচ্ছ্বাসে এক ছুটে বারান্দায় উঠে তবে থামলাম। মিস কেলনারকে আমার এই অদ্ভুতরে অভিজ্ঞতার কথা সব খুলে বললাম। তুমি ভয় পেয়েছো নাকি? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তা তো একটু পেয়েছি বই কি, আমি স্বীকার করতে বাধ্য হলাম। আর তুমি কি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, গাছের কয়েকটা ডাল নড়ছিল, আমার খুব শীত করছিল, কিন্তু কোনো বাতাস ছিল না। আর কিছু শুনেছো? হ্যাঁ, চাপা একটা আর্তনাদ। বুড়ো গাছ কি না, যখনই তার মনে পড়ে যে বয়স হয়েছে তখনই সে কাতর আর্তনাদ করে ওঠে, যেমনটা আমি করে থাকি আর কি। তারপরে বেশ কিছুদিন আর সেই আম গাছের দিকে যায়নি, আর এই বিষয়টা দিদা বা আঙ্কেল কেনের সামনেও তুলিনি, কারণ এখন বুঝে গেছি পুরো ব্যাপারটাই তাদের কাছে একটা নিষিদ্ধ বিষয়। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। ছেলেবেলায় আমার নেশাই ছিল নির্জন জায়গাগুলিতে ঘুরে বেড়ানো, অনাদৃত বাগান,
বিশেষ করে ফলের বাগান, পরিত্যক্ত বাড়ি, ছোট ছোট পতিত জমি, শহরের বাইরের মাঠঘাট কিংবা বন জঙ্গলের একেবারে প্রান্তে চলে যেতাম মাঝে মাঝেই। এরকমই একদিন বাংলোর পেছনে ঘুরতে ঘুরতে হঠাৎই পটুস গাছের ঝোপটার মধ্যে লুকিয়ে থাকা একটা চাপটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গোড়ালি মচকে ফেললাম। গোড়ালিটা টলতে গিয়ে কিছু মুহূর্তের জন্য ঘাসের ওপর বসে পড়লাম। যখন ব্যথাটা অনেকটা কমে এলো, মাটি থেকে বেরিয়ে থাকা পাথরটা ভালো করে দেখতে গেলাম। আরে, এই যে একটা সমাধির পাথর, পুরো পাথরটাই আইভি নামক উজ্জ্বল সবুজ লতায় ঢাকা পড়ে আছে, তাই প্রথমে নজর এড়িয়ে গেছিল। আসলে বহু বছর এই পাশটায় কেউ আসে নাকি না, পাথরটাকে ভালো করে দেখবো বলে লতাগুলি টানতেই কতগুলি ছিঁড়ে আমার হাতে চলে এলো। সমাধির ওপর ঘাস আর আশাউলায় ঢাকা একটা আবছা লেখা দেখতে পাচ্ছি। যেটুকু পড়া যাচ্ছে তাতে বুঝলাম মাটির নিচে যে শুয়ে আছে তার নাম রোজ। আরো কিছুটা ছিল কিন্তু প্রায় মুছে গেছে। আমি আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম। এই সত্য আবিষ্কারকে কেন্দ্র করে মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, কিছুটা দূর গেলেই যখন গোরস্থান, তবে সেখানে না গিয়ে রোজ নামক মহিলাকে বাড়ির এই নির্জনতম প্রান্তে কেন গোড় করা হলো? কেনই বা তাকে বাড়ির বাকি সদস্যদের পাশে গোড় দেওয়া হলো না? এ কি একান্তই তার ইচ্ছাই হয়েছে? কিন্তু কেন? আমার মনে হলো একমাত্র মিস কেলনারই এসব প্রশ্নের জবাব দিতে পারেন, তাই তার কাছে যাওয়াই আপাতত আমার উদ্দেশ্য। যখন তার কাছে গেলাম, দেখলাম তিনি একটা বাতাবি লেবুর গাছের নিচে আরাম কেদারায় গা এলিয়ে শুয়ে আছেন। এই আরাম কেদারা থেকে নামা ওঠা করার ক্ষমতা তার নেই। কেবল আয়া বা রিক্সাওয়ালা কয়েকটা ছেলে মাঝে মধ্যে তাকে সাবধানে তুলে বিছানা কিংবা বাথরুমে নিয়ে যায়। আমি এই খোড়া মিস কেলনারকে জীবনেও ভুলতে পারবো না। দেখতাম শান্ত মনে এক গাদা জীর্ণ তাস নিয়ে বসে থাকতেন, কিন্তু যখনই তার খেলার 12টা বাজিয়ে নানা রকম প্রশ্ন নিয়ে হাজির হতাম, উনি মাথা ঠান্ডা রেখে সব প্রশ্নের উত্তর দিতেন। কোনোদিনও দেখিনি একটুও বিরক্ত হয়েছেন। সে কত রকম প্রশ্ন, আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা তার নিজের জীবনেরই ইতিহাস। ছেলেবেলা থেকেই অতীত জিনিসটা আমায় ভাবিয়েছে। আমি নানান দেশের জাতির ইতিহাস নিয়ে চিন্তিত নই একেবারেই। আমার ঝোঁক ব্যক্তিগত ইতিহাসের দিকে, মানুষের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখের গল্প কিংবা যে সমস্ত ভয়ানক কাজ মানুষ মাঝে মধ্যে করে থাকে, যার পেছনে আপাত দৃষ্টিতে কোনো যুক্তি বা বিচার বুদ্ধির লেশমাত্র থাকে না। মিস কেলনার, আমি জিজ্ঞাসা করলাম, বাড়ির পেছনের জঙ্গলে ওটা কার কবর গো? প্রশ্ন শুনে ভদ্রমহিলা তার পেশনে চশমার মধ্য দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, ওরে ছেলে, আমি এটা জানবো ভাবছো কেন? আমাকে দেখে কি মনে হয় পাঁচিল ডিঙিয়ে পুরনো সমাধি দেখতে যাব? তোমার দিদার কাছেই তো জিজ্ঞাসা করে দেখতে পারো। দিদা আমাকে কিছুই বলবে না, আর আঙ্কেল কেন কিছুই জানে না, কিন্তু সব জানার ভান করে থাকেন। তা আমিও বা কিভাবে জানবো? তুমি তো এখানে বহুদিন ধরে আছো। মাত্র 20 বছর। আমি এবারই আসার আগে ওসব ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? ওহ, বেশ নাছোড় বান্দা ছেলে তো, তোমায় সব কিছু জানতে হবে। না জানার থেকে তো অন্তত ভালো। তুমি ঠিক বলছো, কোনো কোনো সময় কিছু জিনিস না জানাই
বরং ভালো। কোনো কোনো সময় হয়তো, কিন্তু আমার জানতেই হবে এই রোজ কে ছিল। তোমার দাদুর প্রথমা স্ত্রী। ওহে কি কাণ্ড! এটা আশা করিনি। আমি তো জানতামই না দাদুর আবার প্রথম বিয়েও ছিল। কিন্তু মেয়েটিকে এমন নিরালা জায়গায় কেন করতে হয়েছিল, যেখানে সামনেই একটা গোরস্থান রয়েছে? কারণ সে আত্মহত্যা করেছিল, আর তখনকার দিনে আত্মহত্যা করলে সেই মৃতদেহ গোরস্থানে সমাধিস্থ করতে দেবা হতো না। এবার শান্তি? কিন্তু আরো আরো জানার জন্য যে আমার মনটা ছটফট করছে, প্রশ্ন করলাম, কিন্তু সে আত্মহত্যা করতেই বা গেল কেন? শোনো হে, আমি সত্যি জানি না। আর কি আর হবে, কেন লোকে আত্মহত্যা করে? নিশ্চয়ই সে জীবনে অসুখী ছিল, হয়তো কোনো বিষয় নিয়ে নিদারুণ যন্ত্রণার মধ্যে ছিল। তুমি জীবনে কোনোদিনও ক্লান্তি অনুভব করনি? এই যে তুমি হাঁটতে পারো না, আঙুলগুলো সবকটাই এমন বাঁকা বাঁকা। এরকম খারাপভাবে বলবে না একদম। তাহলে আমার রান্নাঘরে কোনো মিষ্টি পাবে না এরপর থেকে। লেখার জন্য কিংবা বাচ্চাদের পাঁজরে খোঁচা দেবার জন্য আমার আঙ্গুল যথেষ্ট ভালো। বলেই আমার পাঁজরে এমন খোঁচা দিলেন যে আমি আহ করে চেঁচিয়ে উঠলাম। তারপর আবার বললেন, আমার জীবন নিয়ে কোনো ক্লান্তি নেই, এখনো পর্যন্ত তো নেই। কিন্তু সব মানুষ তো সমান হয় না, নিশ্চয় জানো। আর তোমার দাদু কোনোদিনও আমাদের বলতেই চাননি যে আসলে কি হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, তিনি আবার বিয়ে করেছিলেন, মানে তোমার দিদাকে। ইনি কি ওই প্রথম জনের কথা জানতেন? আমার সেটা মনে হয় না। এই ঘটনার অনেক পরে তার সঙ্গে তোমার দাদুর পরিচয়, কিন্তু এসব বিষয় নিয়ে কোনোদিন তার আগ্রহ দেখিনি। আর রোজ কিভাবে আত্মহত্যা করেছিলেন? সেটা আমার জানা নেই। অবশ্যই তুমি জানো মিস কেলনার, আমায় ফাঁকি দিতে পারবে না, তুমি সব জানো। আমি এখানে ছিলাম না, তোমায় বলেছি একবার। কিন্তু তুমি সব শুনেছো, এবং আমি জানি তিনি কিভাবে নিজেকে শেষ করেছিলেন। তিনি ওই আম গাছটাতেই গলায় দড়ি দিয়েছিলেন, পাঁচিলের কোণে ওই আম গাছটা যাকে সবাই এড়িয়ে চলে। তোমায় বলেছি আমি গাছটার তলায় একদিন গেছিলাম। কি অসম্ভব ঠান্ডা সেখানে, কি নির্জন! আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তুমি তো সব জানো। মিস কেলনার আনমনে বললেন, হয়তো সে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিল, বেচারা। মাথার ঠিক ছিল না শেষ দিকে, তেমনটাই শুনেছি। একা একাই ঘুরে বেড়াতো উদ্ভ্রান্তের মতো, কোনো ফুল ছিঁড়তো, আবার কোনো সময় গান করতো আপন মনে। হুটহাট হারিয়ে যেত বাড়ি থেকে, আবার ফিরেও আসতো। তার সময় কোনো ঠিক থাকতো না। এই পুরনো গানটা শোনো তো, lonely as a desert breeze.
তার কাকের মতো অমন হেরে গলায় একটা পুরনো ব্যালেডের শেষ লাইনগুলি গুনগুনিয়ে আবার ফিরে এলেন প্রসঙ্গে। তোমার দাদু তাকে খুব ভালোবাসতেন। তিনি মোটেই মানুষ হিসাবে নিষ্ঠুর প্রকৃতির ছিলেন না। স্ত্রীর কার্যকলাপ এতটাই সহ্য করতেন যে প্রশংসা না করে পারা যায় না। যাব না, যাব না আমি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কিন্তু কোনো কোনো সময় মেজাজ হারিয়ে প্রচন্ড বকাবকি করতেন। এক দুবার তো ঘরে তালা বন্ধ করে রেখেছিলেন। খোল, দরজা খোল, খোল বলছি। আচ্ছা, আমায় আটকে রাখবি? হ্যাঁ, খোল, খোল, নাহলে ভালো হবে না বলে দিলাম। তাতে আবার হিতে বিপরীত হতো। রোজ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিত। এই তালা বন্ধ করে রাখাটাই হলো সব থেকে বড় ভুল। কাউকে কোনোদিন এভাবে আটকে রেখো না হে ছোড়া। কি যেন একটা তার ভেতরে ভর করত হঠাৎ হঠাৎ, আর সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে সে এমন সব কাণ্ড করে বসতো। এত সব কথা কিভাবে জানলে গো তুমি? আমি মিস কেলনারকে জিজ্ঞাসা করলাম। তোমার দাদু আগে মাঝে মধ্যে আসতেন, তার নানা সমস্যার কথা বলতেন। আমি তখন অন্য আরেকটি বাড়িতে থাকতাম, এই সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে। বেচারা রোজের সঙ্গে মানিয়ে চলতে খুব চেষ্টা করছিলেন। এক সময় তো তাকে রাঁচির মানসিক হাসপাতালে পাঠানোর চিন্তা ভাবনাও করেছিলেন। তারপর একদিন কাক ঢাকা ভোরে আবিষ্কার করলেন স্ত্রী সেই আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। হতভাগ্য মেয়েটির দেহ থেকে তার প্রাণ পাখি উড়ে গেছে, ঠিক যেমন সে মাঝে মাঝে নীল পাখি হয়ে ডানা মেলতে চাইতো। তারপর থেকে আমি আর ওই আম গাছের ধারে কাছে যাই না। আসলে জায়গাটিতে যেতে আমার বেশ ভয় ভয় করত। মনে হতো গাছটা কোনো এক পাপ কাজে অংশ নিয়েছে। বেচারা নির্দোষ গাছ, বিকৃত মস্তিষ্ক মানুষজনের প্রবল আবেগের দায় তার ঘাড়ে চেপে আছে আর কি। কিন্তু আমি ওই উপেক্ষিত সমাধির সামনে যেতাম, আগাছা পরিষ্কার করতাম নিয়মিত। যাতে সমাধিতে খোদাই করা লেখাগুলি জল জল করে জেগে ওঠে। রোজ, হেনরির প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে, আমার দাদুর পদবী তার পরে লেখা। আর মাঝে মধ্যে দুঃখীর চোখ ফাঁকি দিয়ে বাগান থেকে লাল গোলাপ তুলে সেই সমাধির ওপর রেখে দিয়ে আসতাম। এক বিকেলে দেখলাম দিদা তাসে ব্যস্ত, আঙ্কেল কেন হাঁটতে বেরিয়েছেন। আমি টুক করে পিছনের বারান্দার লাগোয়া ভাড়ার ঘরে ঢুকে তন্ন নন্ন করে খুঁজতে লাগলাম সব কিছু। ডায়েরি, বিভিন্ন পত্র পত্রিকার পাতা উল্টিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলাম। এমন সময় স্তূপাকৃত বইয়ের পেছনে আবিষ্কার করলাম পুরনো দিনের একটা গ্রামোফোন, একতারা গ্রামোফোন রেকর্ড আর একটা সূচের বাক্স।
সেগুলিকে খুব একটা গুরুত্ব না দিয়ে বাকি অংশের তল্লাশি চালিয়ে গেলাম। কিন্তু এবার বেরোলো ফেলে আসা বছরের এক গাদা গানের রেকর্ড। তার মধ্যে আছে রোমান্টিক ব্যালড, 20-30 দশকের জনপ্রিয় গানের সেসব রেকর্ড। টিরাকে গান বাজনা শুনতে দেখেছি বলে মনে পড়ছে না, আর দেখে মনে হচ্ছে গ্রামাফোনটি বহু বছর মনুষ্য স্পর্শ পায়নি। সেটিকে রেকর্ডে লাগিয়ে চালিয়ে দিলাম। মুহূর্তের মধ্যেই প্রথমবারের জন্য দীর্ঘকাল ধরে অবহেলিত ঘরটা অপূর্ব সঙ্গীতে ভরে উঠল। শুধু একটি গোলাপ তোমায় দেবার ছিল, শুধু একটি গান সে তো মিলিয়ে যাবে, হাসি তো থেকেই যাবে স্মৃতির স্মরণ বেয়ে। রেকর্ডে মিষ্টি প্রেমের গান বেজে উঠতেই সারা ঘরে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। সুরের তালে তালে আমার চারপাশটা হঠাৎ অন্ধকার হয়ে এলো। অন্ধকার গাঢ় হতেই দেখলাম ঘরটা গোলাপি আভায় ভরে উঠেছে, আর সেই দীপ্তিতে এক মহিলার অবয়ব ফুটে উঠল। সাদা শাড়ি পরিহিত সেই মূর্তির ঠোঁটে হাসি লেগে আছে। আড়ষ্ট হয়ে দেখলাম সে হাঁটছে না, বরং বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। এমন সময় গান শেষ হলে দেখি ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেছে। আমি গ্রামাফোনটা সযত্নে রেখে দিলাম। আমি ভয় পাচ্ছি না, আমার মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। মনের মধ্যে একটা বিশ্রী অনুভূতি হতে লাগলো। আমি অতীতের স্মৃতির ভার আর বইতে পারছি না। কিন্তু সেদিন রাতে আবার স্বপ্নে দেখলাম সেই সুন্দরী নারী মূর্তিকে। সেই ছায়ামূর্তি নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে, কোনো সময় একা একা, আবার কোনো সময় বেশ কয়েকজন অশরীরী নর্তকী তার সঙ্গে সঙ্গে চলেছে। রহস্যময় যেন ডাকছে, তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানাচ্ছে। কিন্তু আমি বারান্দার সিঁড়িতেই ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছি সেই অভাবনীয় দৃশ্যের দিকে। ওরা চলে যাচ্ছে দূরে, আরো দূরে। দেখতে দেখতে বাতাসে মিলিয়ে গেল ছায়াময় নৃত্যশিল্পীর দল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই আশ্চর্য এক ঘটনা প্রত্যক্ষ করলাম। চোখ মেলে পাশ ফিরতেই দেখলাম শিশির মাখা একটা টকটকে লাল গোলাপ উকি দিচ্ছে আমার বালিশের ঠিক পাশে। আপনারা শুনছিলেন রাস্কিন বন্ডের লেখা এবং অধ্যাপক পার্থপ্রতিম দাসের অনুবাদকৃত পরিত্যক্ত। আজকের গল্পের প্রধান চরিত্রে আমি ঝন্টু, মিস কেলনারের চরিত্রে পাঠ করেছে পিঙ্কি। আজকের গল্পের কোন সিনটিতে আপনার সবচেয়ে বেশি ভয় লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিন। শেষ হলো আজকের গল্প পরিত্যক্ত।